গুড মর্নিং। আজকের এই অ্যাকাউন্টেন্সি ক্লাসে প্রত্যেক ছাত্র ছাত্রীদের স্বাগত। আমরা বিগত ক্লাসে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা অ্যাকাউন্টেন্সি সিলেবাসের যে ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন অফ পার্টনারশিপ, সেই চ্যাপ্টারের দ্বিতীয় টাইপের যে অঙ্ক, দ্যাট ইজ গুডউইল। আজকে আমরা করব ভ্যালুয়েশন অফ গুডউইল। ভ্যালুয়েশন অফ গুডউইল এই চ্যাপ্টারের প্রশ্ন একদম হাই সেকেন্ডারি পরীক্ষায় এসেই থাকে। মেনলি আমরা এখন ভ্যালুয়েশন অফ গুডউইল নিয়ে আলোচনা করব। প্রথমে আসি, হোয়াট ইজ গুডউইল? হোয়াট ইজ গুডউইল? গুডউইল, যাকে আমরা বাংলায় সুনাম বলি, সুনামটা অস্পর্শনীয়। সুনামটা দেখা যায় না, একটা বিজনেসের সুনাম দেখা যায় না, ছোঁয়া যায় না। অথচ এই গুডউইলটা বিজনেসের ফিক্সড অ্যাসেটস। এটা অ্যাসেটস কেন? বিজনেসের ফিক্সড অ্যাসেটস কেন? এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। গুডউইল হচ্ছে, হোয়াট ইজ দ্য গুডউইল? গুডউইল ইজ দ্য পাওয়ার অফ বিজনেস টু অ্যাট্রাক্ট দ্য কাস্টমার। অর্থাৎ একটা কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য বিজনেসের গুডউইলটা যথেষ্ট কার্যকরী এবং গুডউইলের উপর নির্ভর করে। আমরা একটা যদি উদাহরণ দিই, ধরে নিই আমরা আমাদের রেগুলার যে দৈনন্দিন যে মুদিখানার দ্রব্য আমরা যে ক্রয় করি, গ্রোসারি যে আইটেম আমরা ক্রয় করি, একটা নির্দিষ্ট দোকান থেকে ক্রয় করি এবং সেই দোকান থেকে কন্টিনিউয়াসলি মানে সঠিক দামে এবং সঠিক কোয়ালিটি যদি পেয়ে থাকি, তাহলে সেই দোকানটার উপর আমাদের একটা আস্থা এসে যায়। এবং পাশাপাশি যদি আরেকটাও মুদিখানার দোকান খোলা হয়, গ্রোসারি শপ খোলে, তাহলে কিন্তু আমরা সেখানে শর্ট করে চেঞ্জ করে সেখানে কিনতে যাই না। এই যে আমরা যেটা পুরনো দোকান, যেখান থেকে রেগুলার বেসিসে গ্রোসারি শপ, যে রেগুলার যে দোকান, সেই গ্রোসারি শপ থেকে যে গ্রোসারি আইটেমগুলো আমরা কিনছি, তার অর্থ কি না, সেই দোকানের প্রতি আমাদের একটা আস্থা এসে গেছে। একটা আস্থা যে না, এখানে গেলে আমরা ভালো গুডস বা ভালো দামে জিনিস কিনতে পারবো। সেটাই হচ্ছে গুডউইল। আর সেই গুডউইলটা কি না, আমাদেরকে কাস্টমারকে বিজনেস অ্যাট্রাক্ট করছে। বিজনেস অটোমেটিক্যালি কাস্টমারকে অ্যাট্রাক্ট করছে। আর সেই অ্যাট্রাক্টের রেজাল্ট কি হচ্ছে? বিজনেসের সেল বাড়ছে, ফলে প্রফিট হচ্ছে, এবং সেই জন্যই গুডউইলটা অ্যাসেটস। পরের পয়েন্ট, ইট ইজ আ স্কিল টু ইনক্রিজ দ্য সেল স্ল্যাশ প্রফিট। গুডউইল হচ্ছে বিজনেসের একটা স্কিল। যদি বিজনেসের স্কিল না থাকে, দক্ষতা না থাকে, তাহলে তার গুডউইল তৈরি হবে না। সেজন্য গুডউইলকে বিজনেসের স্কিলের উপর নির্ভর করে, যে স্কিলে ব্যবসা প্রফিট মানে বাড়তে থাকে। নাম্বার 3, it is a result of giving good services and quality product to the customer. গুডউইলটা তৈরি হয় অত সহজে নয়। কিভাবে হয়? কাস্টমারকে যদি রেগুলার বেসিসে আমরা সঠিক মূল্যে এবং ঠিক গুণমানের যদি দ্রব্য আমরা কাস্টমারকে দিতে পারি, তবেই সেই বিজনেসের গুডউইল তৈরি হবে। তাই গুডউইলের নেট রেজাল্ট কি? গুডউইলের নেট রেজাল্ট হচ্ছে বিজনেসের প্রফিটটা বৃদ্ধি করছে। কিরকম? ইনক্রিজিং দ্য প্রফিট। অর্থাৎ গুডউইল যদি থাকে ব্যবসার, তাহলে অটোমেটিক্যালি তার সেল বাড়বে, অটোমেটিক্যালি সেল বাড়লে তার প্রফিটও বাড়বে। সেই জন্য গুডউইল হচ্ছে বিজনেসের অ্যাসেটস। এবং কি অ্যাসেটস? এটা ফিক্সড অ্যাসেটস। কারণ একটা বিজনেসের গুডউইল যদি তৈরি হয়ে যায়, তাহলে সেটা সহজে পরিবর্তন হয় না, অর্থাৎ উইদিন 1 ইয়ার পরিবর্তন হচ্ছে না। সেজন্য এটা কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে না, এটা ফিক্সড অ্যাসেটস। আর গুডউইলকে কি বলা হয়? ইট ইজ ইনট্যাঞ্জিবল অ্যাসেটস অ্যান্ড ইনট্যাঞ্জিবল, স্পর্শ করা যায় না বা একে এদিক থেকে এদিকে নিয়ে যাওয়া যায় না। সো গুডউইল ইজ দ্য ফিক্সড অ্যাসেটস অফ এ বিজনেস অ্যান্ড ইট ইজ ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। নাও আমরা আলোচনা করব কিভাবে গুডউইলের ভ্যালুয়েশন করা হয়। গুডউইলের ভ্যালুয়েশন করা হয়, আমরা যেহেতু পার্টনারশিপ ফার্মের মধ্যে আছি, ইন্ট্রোডাকশন অফ পার্টনারশিপ ফার্ম, সেখানে আমরা দেখেছি যে পার্টনারশিপ ফার্ম একটা পার্টনার আসতে পারে, বা পার্টনারশিপ ফার্ম থেকে অন্য একটা পার্টনার চলে যেতে পারে, বা কোনো পার্টনার মারা যেতে পারে, ডেথ অফ পার্টনার হতে পারে। তো এই সব বিশেষ ঘটনার সময় বিজনেসের যে গুডউইলটা একটা ভ্যালু করার প্রয়োজন হয়। কারণ যিনি চলে যাচ্ছেন, তিনি গুডউইলের ভ্যালুয়েশন যা হবে তার একটা অংশ ওনার প্রাপ্য থাকে। তো এই সকল কারণে, অর্থাৎ ডেথ, অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, এই সকল কারণের ক্ষেত্রে আমরা গুডউইলকে ভ্যালুয়েশন করি। তো হোয়াট ইজ দ্য প্রসেস অফ গুডউইল ভ্যালুয়েশন? ভ্যালুয়েশন অফ গুডউইল। Goodwill valuation, there are 3 methods of goodwill valuation. That is, valuation of goodwill are 3 methods. First method is average profit method, গড় মুনাফা পদ্ধতি। অর্থাৎ বিগত কয়েক বছরের মুনাফা নিয়ে আমরা
সেই মুনাফার গড় তৈরি করে সেখান থেকে গুডউইলের ভ্যালুয়েশন করা হবে। নাম্বার 2, সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট বের করে নিয়ে তারপরে তার উপরে ক্যালকুলেশন করে আমরা গুডউইল বার করব। আর নাম্বার 3, ক্যাপিটালাইজেশন অফ মেথড, অর্থাৎ গুডউইল ক্যালকুলেশন করার সময় বিজনেসের যে মুনাফা, যে গড় মুনাফা হবে, সেই মুনাফাটাকে ক্যাপিটালাইজ করা হবে। সেই ক্যাপিটালাইজ করে তারপরে যে গুডউইলের ভ্যালুয়েশন করা হবে, সেই মেথডটাকে বলা হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ গুডউইল মেথড। এইবার আমরা প্রথমে শুরু করব অ্যাভারেজ প্রফিট মেথড। ফার্স্ট আমরা আলোচনা করব অ্যাভারেজ প্রফিট মেথড। অ্যাভারেজ প্রফিট মেথড, অ্যাভারেজ প্রফিট মেথডে প্রথমে আমরা কোশ্চেন পেপার থেকে দেখে নেব কি কি পাবো। কোশ্চেনটা দেওয়া থাকবে অ্যাভারেজ প্রফিট মেথডে, সেক্ষেত্রে কোশ্চেনগুলোকে আমরা দেখে নেব কোশ্চেন থেকে কি কি পাচ্ছি। কোশ্চেন থেকে অ্যাভারেজ প্রফিট মেথডে পাবো, 1 নম্বর পাবো অনেকগুলো বছরের প্রফিট। অনেকগুলো বছরের প্রফিট আমরা 1 নম্বর প্রশ্নটা নিয়েছি অ্যাভারেজ প্রফিট মেথডে। বলা হয়েছে যে ক্যালকুলেট গুডউইল অ্যাট 2.5 year পারচেজ ফর লাস্ট 5 years। 5 বছরের প্রফিট দেওয়া আছে এবং লস দেওয়া আছে। তাহলে কোশ্চেন পেপারে কি পাবো আমরা? বিগত কয়েক বছরের প্রফিট এবং লস আমরা পাবো। সেখান থেকে তাহলে আমরা কোশ্চেন পেপারে কি পাচ্ছি? প্রফিটস পাচ্ছি অথবা লস পাচ্ছি ফর লাস্ট ইয়ার্স, লাস্ট ফিউ ইয়ার্স। আর কোশ্চেন পেপারে কি পাচ্ছি? কোশ্চেন পেপারে পাচ্ছি ইয়ার অফ পারচেজ, দ্যাট ইজ বর্ষগুণক। ইয়ার পারচেজের বাংলা হচ্ছে বর্ষগুণক, ইয়ার পারচেজ। এই দুটো জিনিস কোশ্চেন পেপার আমরা পাবো। তারপরে আমরা ক্যালকুলেশন শুরু করব। গুডউইল ক্যালকুলেশনের ফর্মুলা কি? প্রথমে আমরা স্টেপ 1 কি করব? স্টেপ 1 এ প্রথমে আমরা অ্যাভারেজ প্রফিট বের করব। অ্যাভারেজ প্রফিট বার করব। আচ্ছা, এই অ্যাভারেজ প্রফিট বার করব ফার্স্ট স্টেপ। তাহলে অ্যাভারেজ প্রফিট বার করব কিভাবে? না, বিগত কয়েক বছরের প্রফিট দেওয়া আছে, সেই প্রফিটগুলো যোগ করে সেই নির্দিষ্ট বছর দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে সেখানে প্রফিট আছে এবং লসও আছে। তাহলে লসগুলো বিয়োগ হবে আর প্রফিটগুলো যোগ হবে। সেই যোগ বিয়োগ করে তাকে যত বছর, যেমন এখানে 5 বছরের দেওয়া আছে, তাহলে 5 দিয়ে ভাগ করে যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট। তাহলে এখানে অ্যাভারেজ প্রফিট কি কি পাচ্ছি আমরা? অ্যাভারেজ প্রফিট কিভাবে পাবো? 50,000 প্রফিট আছে, তারপর একটা লস আছে, তাহলে মাইনাস হবে। লস মানে মাইনাস হবে। আর প্রফিট হচ্ছে প্লাস 45,000, তারপরে 20,000 লস, তাহলে মাইনাস 20,000। আর তারপরে প্রফিট, তাহলে প্লাস 25,000। এটাকে করে আমরা কত দিয়ে ভাগ করব? এটাকে ভাগ করব কত বছর দিয়ে? 1, 2, 3, 4, 5 বছর দিয়ে। তাহলে এবার আমরা কি পাচ্ছি? আগে যোগগুলো করে নিই। 50,000 আর 45,000, 95,000 আর 25,000, 1,20,000 মাইনাস 30,000, মাইনাস 10 আর মাইনাস 20, তাহলে মাইনাস 30,000 ডিভাইড বাই 5। তাহলে 90,000 ডিভাইড বাই 5, তাহলে আমার অ্যাভারেজ প্রফিট দাঁড়ালো কত? 8,000। তাহলে আমরা অ্যাভারেজ প্রফিট মেথড ক্যালকুলেশন করছি। যে ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা কোশ্চেন পেপারে পাবো কিছু কয়েক বছরের প্রফিট অথবা লস পাবো, আর ইয়ার পারচেজ পাবো, মানে বর্ষগুণক পাবো। তাহলে প্রথম কাজ কি? ফার্স্ট স্টেপে আমরা কি করবো? অ্যাভারেজ প্রফিট তৈরি করবো। কিভাবে করবো? সবগুলো যোগ করে নির্দিষ্ট সংখ্যার যে বর্ষ, সেই বর্ষের সংখ্যা দিয়ে আমরা ভাগ করবো। দিস ইজ দ্য ক্যালকুলেশন অফ অ্যাভারেজ প্রফিট। এইবার আমরা সেকেন্ড স্টেপ 2 কি দাঁড়াবে? ভ্যালুয়েশন অফ গুডউইল। এখানে ভ্যালুয়েশন অফ গুডউইল, একদম এই লাইনে আমরা চলে আসবো। এখানে হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইলের সূত্র কি? না, অ্যাভারেজ প্রফিট গুণিত ইয়ার্স পারচেজ, তাহলে ভ্যালুয়েশন অফ গুডউইল আন্ডার অ্যাভারেজ প্রফিট মেথডে কিভাবে পাচ্ছি? অ্যাভারেজ প্রফিট ইনটু ইয়ার্স পারচেজ। এখানে অ্যাভারেজ প্রফিট কত? 80,000 ইনটু ইয়ার্স পারচেজ কি আছে এখানে? 2.5 ইয়ার, 2.5। তাহলে কি কত পাচ্ছি আমরা? 18,000 ইনটু 5/2, that is 9, so 45,000. So this is the amount of goodwill, 45,000. তাহলে আমরা প্রথমে আলোচনা করছি ভ্যালুয়েশন অফ গুডউইলের কোন পার্টটা? অ্যাভারেজ প্রফিট মেথড। অ্যাভারেজ প্রফিট মেথডের
কোনো জটিলতা বেশি নেই, কারণ এখানে কোশ্চেন পেপার থেকে আমরা দুটো জিনিস পাবো। কি পাবো না, কয়েক বছরের প্রফিট দেওয়া থাকবে, প্রফিট অথবা লস দুটো মিলে মিক্স করে দেওয়া থাকতে পারে। সেই কয়েক বছরের প্রফিট দেওয়া থাকবে, আর কোশ্চেন পেপারে বলা থাকবে ইয়ার্স পারচেজ। কোশ্চেন পেপারে কি বলা থাকবে, ইয়ার্স পারচেজ। এই দুটো পয়েন্ট পেলেই আমরা এই মেথডের ক্যালকুলেশন করতে পারবো। কিভাবে? প্রথমে আমরা স্টেপ 1 এ অ্যাভারেজ প্রফিট বের করব। কিভাবে না, সমস্ত প্রফিটগুলো যোগ আর লসগুলো বিয়োগ, প্রফিটগুলো যোগ আর লসগুলো বিয়োগ, তাকে কত দিয়ে ভাগ করছি, 5 বছর, এই জন্য 5 দিয়ে ভাগ করছি। তারপরে সেখান থেকে আমরা অ্যাভারেজ প্রফিট বার করে দিলাম। আর সেকেন্ড স্টেপ কি, ভ্যালুয়েশন অফ গুডউইল। ভ্যালুয়েশন অফ গুডউইল কিভাবে পাবো আমরা, ভ্যালুয়েশন অফ গুডউইল পাচ্ছি অ্যাভারেজ প্রফিট গুণিত ইয়ার পারচেজ। তাহলে 18,000 ইনটু ইয়ার্স পারচেজ কত, 2.5 ইয়ার পারচেজ, 2.5 ইয়ার পারচেজ, দ্যাট ইজ 2.5। তো 18,000 গুণিত 5/2 সমান কত, 45,000। এই যে ক্যালকুলেশনটা করা হলো, এটাকে বলা হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইল আন্ডার অ্যাভারেজ প্রফিট মেথড। নেক্সট আমরা ক্যালকুলেশন করব সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট মেথডে কোশ্চেন পেপার থেকে আগে কি কি পাবো সেটা আগে দেখে নিই। সুপার প্রফিট মেথডে কোশ্চেন পেপার থেকে কি কি পাবো সেটা একটু কোশ্চেন পেপারে আমরা ফলো করি। আমরা তাহলে 1 নম্বরটা কমপ্লিট করেছি, এখন আমরা সুপার প্রফিট মেথড করছি। কোশ্চেন আমরা একটা নিয়ে নিচ্ছি এখানে। কি বলেছি কোশ্চেনটা, দ্য ফার্ম স্টার্টেড বিজনেস উইথ ক্যাপিটাল অফ রুপিস 10 lakh. The normal rate of earning of the business is 15%. The firm earned rupees 2 lakh as profit during the year. Calculate goodwill as 3 years purchase of super profit. তাহলে কোশ্চেন পেপারে কি কি দেওয়া থাকছে, কোশ্চেন পেপারে আমরা দেখতে পাবো ক্যাপিটাল এমপ্লয়েড দেওয়া থাকবে, ক্যাপিটাল বা ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যাপিটাল বা ক্যাপিটাল এমপ্লয়েড। কোশ্চেন পেপারে ক্যাপিটাল দেওয়া আছে। কি দেওয়া থাকবে, নাম্বার 2 নরমাল রেট, নরমাল রেট অফ রিটার্ন, নরমাল রেট অফ রিটার্ন। এটার অর্থ কি না, স্বাভাবিকভাবে নরমালি কোন ওই বিজনেসের কি পার্সেন্টেজ প্রফিট হওয়া উচিত, অর্থাৎ ওই ধরনের বিজনেসের মানে নরমালি কত প্রফিট হওয়া উচিত, দ্যাট ইজ কল্ড নরমাল রেট অফ রিটার্ন। আর কি পাবো কোশ্চেন পেপারে, কোশ্চেন পেপারে পাবো প্রফিট অথবা অনেক ক্ষেত্রে আমরা অ্যাভারেজ প্রফিট বার করতে হতে পারে, প্রফিট অথবা অ্যাভারেজ প্রফিট কোশ্চেন পেপারে পেয়ে যাব। আর এখান থেকে আমরা এই 3টে জিনিস পাবো। তাহলে কি কি পাচ্ছি কোশ্চেন পেপারে, কোন মেথড করছি, আবার এটাকে রিপিট করছি, এটা হচ্ছে সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট মেথডে প্রথমে আমরা কোশ্চেন পেপারটা পড়ে নেব, পড়ে নিয়ে কি কি পাবো সেটাকে দেখে নিই। কোশ্চেন পেপারে পাবো ক্যাপিটাল অথবা ক্যাপিটাল এমপ্লয়, কোশ্চেন পেপারে পাবো নরমাল রেট অফ রিটার্ন পাবো, কোশ্চেন পেপারে পাবো প্রফিট অথবা অ্যাভারেজ প্রফিট বের করতে পারি। এই 3টে জিনিস পাওয়ার পর আমরা এবার ক্যালকুলেশন শুরু করব। প্রথম স্টেপ 1 কি করব, প্রথমে নরমাল রেট অফ রিটার্ন করব, নরমাল রেট অফ, দ্যাট ইজ নরমাল প্রফিট। স্টেপ 1 এ নরমাল প্রফিট, স্টেপ 1 এ কি করব, নরমাল প্রফিট। কিভাবে নরমাল প্রফিট করব, কারণ যত টাকা মূলধন আমরা বিজনেসের মধ্যে এমপ্লয়েড করেছি সেই মূলধনের কত পার্সেন্ট পাওয়া উচিত, 15%। তাহলে নরমাল প্রফিট সমান হচ্ছে ক্যাপিটাল ইনটু পার্সেন্টেজ রেট অফ রিটার্ন, ক্যাপিটাল ইনটু রেট অফ রিটার্ন। তাহলে ক্যাপিটাল কত এখানে 10 লাখ ইনটু রেট অফ রিটার্ন কত 15%। তাহলে আমরা কত পাচ্ছি এখানে 1,50,000, কত পাচ্ছি 1,50,000। তাহলে ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে এই বিজনেসের নরমাল প্রফিট অর্থাৎ প্রফিট হওয়া উচিত ছিল কত না 1.5 লাখ। নেক্সট আমরা এবার স্টেপ 2 করব সুপার প্রফিট। সুপার প্রফিট কিভাবে পাওয়া যায়, সুপার প্রফিট হচ্ছে অ্যাকচুয়াল প্রফিট মাইনাস নরমাল প্রফিট। তাহলে সুপার প্রফিট কিভাবে পাচ্ছি,
অ্যাকচুয়াল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। তাহলে অ্যাকচুয়াল প্রফিট কত এখানে বলা আছে, দ্য ফার্ম আর্ন রুপিস 2 lakh, so this is the actual profit, 2 lakh minus normal profit 1,50,000, so 50,000, so 50,000 is super profit, 50,000 is super profit. Last step, step 3 হচ্ছে ভ্যালু অফ গুডউইল, ভ্যালু অফ গুডউইল। কিভাবে করবো? ভ্যালু অফ গুডউইল হচ্ছে সুপার প্রফিট অর্থাৎ যেটা আমরা ক্যালকুলেশন করেছি, সুপার প্রফিট ক্যালকুলেশন করেছি, ইনটু ইয়ার্স পারচেজ। এখানে কত ইয়ার্স পারচেজ আছে? 3 ইয়ার্স পারচেজ। তাহলে ইনটু ইয়ার্স পারচেজ আমরা ফর্মুলাটাকে লিখে নিই, সুপার প্রফিট ইনটু ইয়ার্স পারচেজ। তো সুপার প্রফিট কত আমরা ক্যালকুলেশন করেছি? 50,000 ইনটু ইয়ার্স পারচেজ কত? 3 ইয়ার্স পারচেজ, সো 3 দিয়ে গুণ, that is 1,50,000. So valuation of goodwill under super profit method calculated as 150,000. আবার again I will repeat, আমরা এখন কোন ক্যালকুলেশন, কোন মেথড শিখছি? সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট মেথড ক্যালকুলেশন করার আগে কোশ্চেনটাকে পড়ে নেব, কোশ্চেন পড়ে নিয়ে সেই কোশ্চেন থেকে কি কি পাবো সেগুলো একটু দেখে নিই। কি পাবো? কোশ্চেনে পাবো ক্যাপিটাল কত, অর্থাৎ বিজনেসের মধ্যে কত মূলধন নিয়োজিত করা হয়েছে। কোশ্চেন পেপারে বলা থাকবে নর্মাল রেট অফ রিটার্ন কত, কোশ্চেন একদম ক্লিয়ারলি বলা থাকবে। আর 3 নম্বর পাবো অ্যাকচুয়াল প্রফিট বা অ্যাভারেজ প্রফিট, কোশ্চেন পেপারে বলা থাকবে। এই 3টে আইটেম বলা থাকলে আমরা সুপার প্রফিট মেথড ক্যালকুলেশন করতে পারবো। এবার ক্যালকুলেশনের স্টেপ কটা? 3টে স্টেপ। ফার্স্ট স্টেপে আমরা কি তৈরি করবো? নর্মাল প্রফিট কিভাবে পাবো? ক্যাপিটাল ইনটু রেট অফ রিটার্ন। ক্যাপিটাল কত এখানে? ক্যাপিটাল এখানে 10 লাখ, 10 লাখ। রেট অফ রিটার্ন কত? 15%, 15,100, সো 1,50,000 হচ্ছে তোমার নর্মাল প্রফিট। নাম্বার 2 কি ক্যালকুলেশন করবো? সুপার প্রফিট কিভাবে পাওয়া যায়? অ্যাকচুয়াল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অ্যাকচুয়াল প্রফিট কোথায় আছে? আমাদের কোশ্চেন পেপারে বলা আছে অ্যাকচুয়াল প্রফিট 2 লাখ অ্যাকচুয়াল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট অর্থাৎ 1,50,000, সুতরাং সুপার প্রফিট কত হলো? 50,000। এইবার লাস্ট স্টেজে আমরা স্টেপ 3 তে আমরা ভ্যালুয়েশন অফ গুডউইল করব। কোন পদ্ধতিতে? সুপার প্রফিট ইনটু ইয়ার্স পারচেজ। কারণ আমাদের এই পদ্ধতিটার নামই হচ্ছে সুপার প্রফিট মেথড। সেজন্য সুপার প্রফিট বের করার পর লাস্ট স্টেজ হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইল। কিভাবে করব? সুপার প্রফিট ইনটু ইয়ার্স পারচেজ। এখানে সুপার প্রফিট 50,000 পেয়ে গেছি, ইয়ার্স পারচেজ কত? 3 ইয়ার্স পারচেজ, সুতরাং ভ্যালু অফ গুডউইল হচ্ছে 1,50,000। নেক্সট আমরা আসবো ক্যাপিটালাইজেশন মেথড। অ্যাকচুয়ালি এগুলো মানে ভিডিওর মাধ্যমে বোঝানো আর ডাইরেক্ট মানে ক্লাসে সেটা অনেক সহজ হয়, কারণ মানে ছাত্রছাত্রীদের কোশ্চেন থাকে, কোনো অসুবিধা থাকলে তারা প্রশ্ন করে। এখানে তো সেই সুযোগটা নেই। এখানে আমাকে জাস্ট একদম জিস্টটাকে বলে এগিয়ে যেতে হচ্ছে। সেইভাবে এগুলো যখন প্র্যাকটিক্যালি নিজে হাতে করবে এবং কোনো প্রবলেম মানে প্রশ্ন হবে তখন জিনিসটা আরও ক্লিয়ার হবে। নেক্সট আমরা ক্যালকুলেশন করব ক্যাপিটালাইজেশন অফ মেথড। ক্যাপিটালাইজেশন মেথড মানে হচ্ছে অ্যাভারেজ প্রফিটকে ক্যাপিটালে কনভার্ট করা। করে যে ক্যাপিটালটা হলো বিজনেসে, সেখান থেকে ওল্ড যে ক্যাপিটাল, যখন বছরের প্রথমে যে মূলধন নিয়ে ব্যবসা শুরু হয়েছিল, সেই মূলধনের সঙ্গে এই ক্যাপিটালাইজ যে করা হলো, প্রফিটটাকে ক্যাপিটালাইজ করা হলো, তার ডিফারেন্সটাই হচ্ছে গুডউইল। আমরা দেখি ক্যালকুলেশন কিভাবে করা যায়। তার আগে আমরা দেখে নিই কোশ্চেনটা কি আছে। A firm earns a profit of ₹3 lakhs. The return of the business is 10%. Generally expected. এটা জেনারেলি মানে সাধারণভাবে আমরা বলি নর্মালি আর কি। নর্মালি এই বিজনেস থেকে রিটার্ন পাওয়া যায়, অর্থাৎ প্রফিট হয় 10%. The total assets and liabilities are 34 lakhs and 12 lakhs. অর্থাৎ এই ফার্মে টোটাল অ্যাসেটস 34 lakh and total liabilities 12 lakh. Find the goodwill at capitalization method. তুমি ক্যাপিটালাইজেশন মেথডের মাধ্যমে গুডউইল তৈরি করো, গুডউইলের ভ্যালু নির্ণয় করো। তাহলে কোশ্চেন পেপারে যখন আমরা ক্যাপিটালাইজেশন মেথড করব, কোশ্চেন পেপারে কি কি পাবো? প্রথম পয়েন্টগুলো একটু দেখে নিই। কোশ্চেন পেপারে পাচ্ছি আমরা টোটাল অ্যাসেটস
টোটাল, আচ্ছা টোটাল অ্যাসেটস না বলে আমরা একদম ডাইরেক্ট বলতে পারি ক্যাপিটাল এমপ্লয়, ক্যাপিটাল এমপ্লয়, ক্যাপিটাল এমপ্লয়। সেটা কিভাবে পাওয়া যায়? ক্যাপিটাল এমপ্লয় পাওয়া যায় টোটাল অ্যাসেটস মাইনাস টোটাল লাইবিলিটি, টোটাল লাইবিলিটি। তাহলে ক্যাপিটাল এমপ্লয় পাওয়া যাবে কিভাবে? টোটাল অ্যাসেটস মাইনাস টোটাল লাইবিলিটি। সেটা অঙ্কে দেওয়া আছে, টোটাল অ্যাসেটস দেওয়া আছে, টোটাল লাইবিলিটিও বলা আছে। আর কি পাবো কোশ্চেন পেপার? আর পাবো প্রফিট, আর পাবো অ্যাকচুয়াল প্রফিট, অ্যাকচুয়াল প্রফিট। কোশ্চেন পেপারে অ্যাকচুয়াল প্রফিট বলা আছে 3 লাখ। আর কি পাবো? রেট অফ রিটার্ন, নর্মাল রেট অফ রিটার্ন, রেট অফ রিটার্ন, অর্থাৎ ওই বিজনেসে অ্যাকচুয়ালি কত প্রফিট, কত পার্সেন্টেজ প্রফিট হওয়া উচিত। এই তিনটে প্রশ্নপত্রে এই তিনটে আইটেমকে আমরা আগে থেকে দেখে নেব, কোশ্চেন পেপার থেকে ভালো করে দেখে নিয়ে এই তিনটে পয়েন্ট পেলে পরে আমরা ইজিলি ক্যাপিটালাইজেশন মেথড ফর গুডউইল ক্যালকুলেশন পেয়ে যাবো। কি কি? প্রথম আবার বলছি কি কি পয়েন্ট আমাদের দরকার। ক্যাপিটাল এমপ্লয়, ক্যাপিটাল এমপ্লয় কোশ্চেন পেপার থেকে বার করতে হবে। কিভাবে পাবো? না অ্যাসেটস থেকে লাইবিলিটি বিয়োগ করলে ক্যাপিটাল এমপ্লয় পাওয়া যাবে। কোশ্চেন পেপারে অ্যাকচুয়াল প্রফিট বলা আছে, অ্যাকচুয়াল প্রফিট যদি বলা না থাকে অনেক সময় অনেক অ্যাভারেজ প্রফিটও বের করতে হতে পারে, অ্যাভারেজ প্রফিট ক্যালকুলেশন করে তারপর সেখান থেকে অঙ্ক করতে হতে পারে। আর কোশ্চেন পেপারে বলা থাকবে রেট অফ রিটার্ন, রেট অফ রিটার্ন এখানে দেওয়া আছে 10%। এইগুলো কোশ্চেন পেপারে আইটেম পেয়ে গেলাম। এবার আমরা ক্যালকুলেশন করব ভ্যালু অফ গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড। স্টেপ 1, স্টেপ 1, স্টেপ 1 আমরা কি করব? ক্যাপিটাল এমপ্লয় বার করব, ক্যাপিটাল এমপ্লয় বার করব। আর যদি বলা থাকে কোশ্চেন পেপারে তাহলে সহজ হয়ে যাবে। এখানে ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 34 lakhs minus 12 lakhs, so 22 lakhs, 22 lakhs হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। নেক্সট স্টেপ 2 আমরা করব ক্যাপিটালাইজেশন অফ প্রফিট, ক্যাপিটালাইজেশন অফ প্রফিট। স্টেপ 2 আমরা বার করব প্রফিটটাকে ক্যাপিটালাইজ করব, প্রফিটটাকে মূলধনে পরিবর্তন করব, প্রফিটটাকে মূলধনে পরিবর্তন করব। সেটার ফর্মুলা কি? না হচ্ছে তোমার প্রফিট, অ্যাভারেজ প্রফিট বা প্রফিট অ্যাভারেজ প্রফিট বাই রেট অফ রিটার্ন, এখানে আমরা কিভাবে করব? অ্যাভারেজ প্রফিট বাই রেট অফ রিটার্ন। অ্যাভারেজ প্রফিট কত? 3 লাখ। আর রেট অফ রিটার্ন কত? 10%। এখানটা একটু খেয়াল রাখবে, এখানে 10%। তাহলে ক্যালকুলেশনে কি দাঁড়াবে? 3 লাখ 10%, দ্যাট ইজ 10 এর 100। তাহলে আমরা যদি 100টাকে উল্টে দিই তাহলে কি দাঁড়াবে? 100 ইনটু, তাহলে 3 লাখ গুণিত 100 নিচে 10% যেহেতু, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 30 লাখ। কি পাচ্ছি এটা? 30 লাখ। তাহলে ক্যাপিটালাইজেশন অফ প্রফিট কত পেলাম? 30 লাখ। কিভাবে? আবার বলছি ক্যাপিটালাইজেশন অফ প্রফিট হচ্ছে অ্যাভারেজ প্রফিট ডিভাইড বাই রেট অফ রিটার্ন। এখানে রেট বলতে একদম পার্সেন্টেজে লিখতে হবে, অনলি 10 বসালে হবে না। এখানে রেট পার্সেন্টেজ লিখে তাহলে কি দাঁড়াচ্ছে? 10% মানে 10 এর 100। এবার যদি আমরা উল্টে দিই তাহলে 110। সেই জন্য 3 লাখ ইনটু 100 বাই 10। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 100 বাই 10 তাহলে দেখা যাবে 30 লাখ। তাহলে স্টেপ 1 এ কি পেলাম? প্রথমে ক্যাপিটাল এমপ্লয় বার করলাম। যদি কোশ্চেন পেপারে বলা থাকে ডাইরেক্টলি তাহলে এই ক্যালকুলেশনটা প্রয়োজন হবে না। স্টেপ 2 ক্যাপিটালাইজেশন অফ প্রফিট করব। কিভাবে? অ্যাভারেজ প্রফিট ডিভাইড বাই রেট অফ রিটার্ন। এন্ড স্টেপ 3 that is value of goodwill equal to capitalization profit, capitalized profit প্রফিটটাকে ক্যাপিটালে কনভার্ট করা হয়েছে মাইনাস এই ক্যাপিটাল এমপ্লয়। আবার বলছি ভ্যালু অফ গুডউইল কিভাবে পাওয়া যাবে? না বছরের প্রথমে কত মূলধন ছিল আর প্রফিটটাকে ক্যাপিটালাইজ কনভার্ট করলে কত হচ্ছে। ক্যাপিটালাইজ কনভার্ট করে দেখতে পাচ্ছি আমরা 30 লাখ হচ্ছে, অর্থাৎ ক্যাপিটালাইজ প্রফিট কত? 30 লাখ মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড কত? 22 লাখ।
So the difference is value of goodwill. So 8 lakh is the value of goodwill. So difference 8 lakh is the value of goodwill. তাহলে আমরা ভ্যালু অফ গুডউইল কিভাবে করা হয়, গুডউইল কি সেটা আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে গুডউইলটা কি। তারপরে ভ্যালুয়েশন অফ গুডউইল করতে গেলে তার পদ্ধতি কটা, ভ্যালুয়েশন অফ গুডউইলের পদ্ধতি তিনটে: অ্যাভারেজ প্রফিট মেথড, সুপার প্রফিট মেথড, ক্যাপিটালাইজেশন মেথড। অ্যাভারেজ প্রফিট মেথড, সেখানে আমরা দেখেছি যে আগে অ্যাভারেজ বার করতে হচ্ছে, অ্যাভারেজ প্রফিট বার করতে হচ্ছে, হ্যাঁ, সেখানে তার সঙ্গে ইয়ার অফ পারচেজ দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে। আর সুপার প্রফিট মেথড, এখানে আমরা দেখেছি সুপার প্রফিটটা বার করতে হচ্ছে। সুপার প্রফিট মানে হচ্ছে অ্যাকচুয়াল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, তারপরে ইয়ার পারচেজ দিয়ে গুণ করে হয়েছে। আর লাস্টলি আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড, অর্থাৎ কিনা প্রফিটটাকে ক্যাপিটালাইজ করা হচ্ছে, অর্থাৎ প্রফিটটা ক্যাপিটালে কনভার্ট করা হচ্ছে। প্রফিট ছিল 3 লাখ, কিন্তু এই 3 লাখটা কি না 10% রিটার্ন। তাহলে 10% রিটার্ন যদি 3 লাখ হয় তাহলে 100% ক্যাপিটাল কত হবে না 30 লাখ। তাহলে 30 লাখ আমরা পেয়ে গেলাম ক্যাপিটালাইজেশন অফ প্রফিট, আর অরিজিনাল ক্যাপিটাল কত 22 লাখ। তাহলে টোটাল আমার ডিফারেন্সটা হচ্ছে গুডউইল, ভ্যালু অফ গুডউইল ইকুয়াল টু ক্যাপিটালাইজড প্রফিট মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড। সো 30 লাখ মাইনাস 22 লাখ, that is 8 lakhs is the value of goodwill. This is the gist of valuation of goodwill. যদি এটা আমরা প্র্যাকটিক্যালি করবো তখন সহজ হবে। প্র্যাকটিক্যাল করলে প্রশ্ন উত্তর থাকবে, ক্লাসে করলে প্রশ্ন উত্তর থাকে যে এটা কেন হলো, কীভাবে করলাম, এইসব ব্যাপারগুলো ডিটেলসে তো ভিডিওর মাধ্যমে দেখানো যায় না, ভিডিওর মাধ্যমে করাও যায় না। এগুলো জাস্ট জিস্ট আমরা আলোচনা করলাম। তোমাদের আশা করি ভালো লাগবে। তোমরা নিজেরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে দেখবে এটা অনেক ইজি হয়ে যাবে। এছাড়া আমাদের কোর্সে নেই, বিশেষ করে হায়ার সেকেন্ডারি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোর্স, সেই কোর্সে গুগলের ভ্যালুয়েশন সংক্রান্ত যে অঙ্ক, সেই অঙ্কটা টোটালটাই আমরা আজকে আলোচনা করলাম, এর মধ্যেই সীমাবদ্ধ। আশা করি ক্লাস ভালো লেগেছে। তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। এই বলে আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি।